সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই লকডাউন পরিস্থিতিতে তোমরা যাতে বাসায় বসে পড়তে পারো সেই জন্য এই ক্ষুদ্র প্রয়াস। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়, যেটা বস্তুর উপর তাপের প্রভাব, সেটার কিছু ইম্পর্টেন্ট টপিক এবং আমাদের মেইন বেসিক যে থিওরি কিংবা বেসিক যে ম্যাথগুলো, সেগুলো কি সিস্টেম, সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বস্তুর উপর তাপে আসলে কিভাবে প্রভাব করে। তো আমরা জানি বেসিক্যালি বস্তু হচ্ছে তিন প্রকার, যথা কঠিন, তরল এবং বায়বীয়। তো তিনটা বস্তুর উপরই তাপ হচ্ছে সমানভাবে ক্রিয়া করতে পারে না। কঠিন বস্তুর উপর তাপ যতটা সহজভাবে ক্রিয়া করতে পারে, তরল তরল বস্তুর উপর তাপ ততটা ক্রিয়া করতে পারে না। এবং বায়বীয় বস্তুর উপর বলি, কঠিন বস্তু তাপে যতটা প্রসারিত হয়, তরল বস্তু তার থেকে কিছুটা বেশি প্রসারিত হয়, এবং বায়বীয় বস্তু হচ্ছে তাপে সবচেয়ে বেশি প্রসারণ ঘটে। কারণটা কি? কারণ হচ্ছে কঠিন বস্তু হচ্ছে দৃঢ়তা বা আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, তাদের একে অপরের মধ্যে অনেক বেশি বন্ধন কাজ করে। তরল বস্তুতে ততটা করে না, এবং বায়বীয় বস্তুতে আসলে কোনো বন্ধনই তেমন কাজ করে না। তাই কঠিন বস্তুতে তাপ কম কাজ করে, অর্থাৎ তাপের প্রসারণ কম বা তাপের প্রভাব কম। তরল বস্তুতে কিছুটা বেশি, এবং বায়বীয় পদার্থে হচ্ছে তাপের প্রভাব সবচেয়ে বেশি। তো চলো আমরা এখন কঠিন বস্তুর উপর প্রসারণ কিভাবে ঘটে সেটা একটু দেখি। তার আগে দেখব যে আসলে তাপ কিভাবে কাজ করে। তো প্রথমে দেখে নেওয়া যাক তাপ কি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়। আচ্ছা, আমরা যখন শক্তি দেখেছিলাম, ছোটোবেলা থেকেই শক্তির সংজ্ঞা যখন পড়ে আসছিলাম, তখন দেখেছিলাম যে তাপ এক প্রকার শক্তি বা তাপ শক্তি এক প্রকার শক্তি। তাহলে তাপের একক কি হচ্ছে? তাহলে জুল। পাশাপাশি দেখি তাপমাত্রা কি। আমাদের যেটা হয় যে আমরা তাপ এবং তাপমাত্রা দুইটাকে একই মনে করি, কিন্তু আসলে তাপ ও তাপমাত্রা এক জিনিস না। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, আর তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্দেশ করে কোনো বস্তু তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে। আচ্ছা, মানে কি? তাপমাত্রা কিভাবে ডিফাইন করা যায়? ধরো তুমি প্রথমে হাত রাখলা গরম পানিতে, তারপর হাত রাখলা নর্মাল পানিতে, তারপর হাত রাখলা একটা বরফ পানিতে। ডিফারেন্ট ফিল আসবে না? যখন তুমি গরম পানিতে হাত দিবা তখন বুঝে যাবে জিনিসটা গরম, যখন তুমি নর্মাল পানিতে হাত দিবা তখন বুঝে যাবে কিছুটা কম তাপ, এবং যখন তুমি একদম বরফ পানিতে হাত দিবা তখন মনে হবে অনেক কম তাপ। এই যে একটা তাপীয় অবস্থা, তোমার যে বোঝার সক্ষমতা, সেটাই হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, আমরা বলি না যে ধৈর্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, বা এই মাত্রা কি? যে আসলে অবস্থা কম নাকি বেশি, কতটা ইনটেন্স, হ্যাঁ, ঘনত্ব বা কতটা কি বলে এটাকে, কম না বেশি, এই টাইপস কিছু বোঝায়। তো তাপমাত্রা কি? তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্দেশ করে কোনো বস্তু তাপ গ্রহণ করবে নাকি তাপ হারাবে। মানে গরম পানিকে ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দিলে ঠান্ডা পানি আর ঠান্ডা থাকবে না, গরম পানি গরম থাকবে না, তারা একটা সার্টেন তাপমাত্রায় পৌঁছাবে। তো এই যে মাত্রা, এটাই হচ্ছে তাপমাত্রা, যে তাপীয় অবস্থা, এটা ঠান্ডা নাকি গরম, বা কতটা ঠান্ডা কতটা গরম, এইটা। তো এটা ক্যালকুলেশন করা হয় কেলভিনের মাধ্যমে। কেলভিন কি? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। আমরা অধ্যায়কে পড়ে এসেছিলাম তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাহলে তাপ আর তাপমাত্রার পার্থক্য তো অবশ্যই বোঝা গেছে। তাপ হচ্ছে কি? এক প্রকার শক্তি, আর তাপমাত্রা হলো তাপের একটা অবস্থা। আশা করি এই ব্যাপারে কোনো সমস্যা থাকবে না। এবং যেটার পাশাপাশি খেয়াল রাখতে হবে, তাপের একক হচ্ছে জুল এবং তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তো তাপমাত্রা কিভাবে ক্যালকুলেট করা হয়? তাপমাত্রা ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে বিভিন্ন থার্মোমিটার থাকে। তো থার্মোমিটার কয় রকম হয়, কয়টা স্কেলে, এখন আমরা চলো সেটা দেখে আসি। তো আমি এখানে তোমাদের জন্য তিনটা তাপমাত্রার স্কেল ডিজাইন করেছি। প্রথমটা দেখতে পাচ্ছ সেলসিয়াস স্কেল, পরেরটা হচ্ছে ফারেনহাইট স্কেল, এবং লাস্টেরটা হচ্ছে কেলভিন স্কেল। তো এটাকে সেলসিয়াস স্কেল বলার কারণটা কি? বিজ্ঞানী সেলসিয়াস সর্বপ্রথম তাপমাত্রার এই স্কেলটা আবিষ্কার করেন, যার জন্য এটার নাম সেলসিয়াস স্কেল। এবং পরেরটা বিজ্ঞানী ফারেনহাইট আবিষ্কার করেন, যার জন্য এটার নাম ফারেনহাইট স্কেল। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করেন, যার নাম কেলভিন স্কেল। তো তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস লেখা, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস লেখা, এখানে 32 ডিগ্রি ফারেনহাইট লেখা, এখানে 212 ডিগ্রি ফারেনহাইট লেখা, এখানে 273 কেলভিন লেখা, এখন এখানে 373 কেলভিন লেখা। কারণটা কি?
কারণ সেলসিয়াস স্কেলের সবচেয়ে নিম্ন পার্ট মানে সবচেয়ে কম পার্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ পার্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তেমনি ফারেনহাইট স্কেলে সর্বনিম্ন তাপ হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বোচ্চ তাপ হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এট এ টাইম কেলভিন স্কেলে সর্বনিম্ন পার্ট হচ্ছে 273 এবং সর্বোচ্চ পার্ট হচ্ছে 373। এখন কথা হচ্ছে স্যার আমাদের তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলতেছে কেলভিন স্কেল ইউজ করতে, তো আমাদের বাকি দুইটার কী দরকার? এখন বাকি দুইটা যেহেতু আগে আসছে এগুলোকে কোনো একটা কাজে তো লাগাইতে হবে, তাই না? তো আমাদের শরীরের তাপমাত্রা যে স্কেলের সাহায্যে মাপা হয় সেটা কিন্তু ফারেনহাইট স্কেল। তো একটা এমসিকিউ, যে শরীরের তাপমাত্রা কোন স্কেলের সাহায্যে মাপা হয় সেটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তো এবার আসি যে তিনটে স্কেলে কিভাবে সম্পর্ক করা যায়। তিনটা তো তিন বিজ্ঞানী আবিষ্কার করছে 3 রকম এবং কারো রিডের সাথে কারো রিড মিল নাই। তো কিভাবে করা যায়? তো এই জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে তুমি যে স্কেল বানাবা সেটা মাইনাস তোমার সর্বনিম্ন তাপমাত্রা ডিভাইডেড বাই সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা। এখন ধরো আমার নাম হচ্ছে নাইম, আমি যদি একটা স্কেল বানাই নাইম স্কেল এবং সেটা যদি সর্বনিম্ন তাপমাত্রা 5 দেই সর্বোচ্চ যদি 85 দেই, তাহলে কি হবে? আমি এখানে ধরো n দিলাম কারণ 9 মাইনাস 5 কেন? সর্বনিম্ন তাপ বা সর্বনিম্ন পার্ট, আর সর্বোচ্চ পার্ট মাইনাস সর্বনিম্ন পার্ট, মানে আমি এখানে দিব 85 মাইনাস 5। যেহেতু সেলসিয়াস বিজ্ঞানী সেলসিয়াস সর্বনিম্ন পার্ট দিয়েছিলেন 0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 100 ডিগ্রি সেলসিয়াস, তাই এটা কি হবে? সি মাইনাস 0 মানে সেলসিয়াস মাইনাস 0 সর্বনিম্ন পার্ট ডিভাইডেড বাই সর্বোচ্চ পার্ট মাইনাস সর্বনিম্ন পার্ট মানে 100 মাইনাস 0। আবার বিজ্ঞানী ফারেনহাইটের ক্ষেত্রেও সেম হইল যে ফারেনহাইট মাইনাস 32 মানে সর্বনিম্ন পার্ট ডিভাইডেড বাই সর্বোচ্চ পার্ট 212 মাইনাস সর্বনিম্ন পার্ট 32। এবং এট এ টাইম বিজ্ঞানী কেলভিনের ক্ষেত্রেও সেম হইল যে কেলভিন মাইনাস 273 মানে সর্বনিম্ন পার্ট ডিভাইডেড বাই সর্বোচ্চ পার্ট 373 মাইনাস 273 মানে সর্বোচ্চ পার্ট মাইনাস সর্বনিম্ন পার্ট। তো এটা ক্যালকুলেশন করার পর সি থেকে 0 গেলে সি থাকে, ডিভাইডেড বাই 100 থেকে 0 গেলে 100 থাকে। তো এটা হচ্ছে এফ থেকে 32 গেলে এটাই থাকে, আর 212 থেকে 32 গেলে 180 থাকে, এবং কে থেকে 273 ওইটাই থাকে, এবং 373 থেকে 273 বিয়োগ করলে 100 থাকে। তো এই তিনটাকে যদি আমি 20 দ্বারা গুণ করি তাহলে কাটাকাটি চলে যাচ্ছে, সি বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32/9 ইকুয়ালস টু কে মাইনাস 273/5। এটাই হচ্ছে মেনলি এই যে সম্পর্কটা আমাদের, c by 5 equals to f minus 32/9 equals to k minus 273 divided by 5। এটাই হচ্ছে মূলত তিনটা তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক। তো এখান থেকে আমাদের কি ধরনের ম্যাথ আসে বা কি ধরনের পরীক্ষায় আসবে চলো সেটা দেখে নেওয়া যাক। তো এই সম্পর্কটা তোমাদের মুখস্থ রাখতে হবে কারণ এখান থেকে বিভিন্ন টাইপস ম্যাথ আসতে পারে। আচ্ছা, এখানে বললো একজন সুস্থ ব্যক্তির দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাকে কেলভিনে প্রকাশ করো। তো আমার কি দেওয়া আছে? আমার ফারেনহাইট স্কেলে মান দেওয়া আছে এফ ইকুয়ালস টু 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো আমাকে বললো যে এটাকে কেলভিনে প্রকাশ করো। তো আমি কি করব? আমি সম্পর্কটা আগে লিখব যে ফারেনহাইটের সাথে কেলভিনের সম্পর্কটা কি। ফারেনহাইটের সাথে কেলভিনের সম্পর্কটা ছিল এমন এফ মাইনাস 32/9 ইকুয়ালস টু কে মাইনাস 273/5। তো এখান থেকে আমি কেলভিন মানটা কিভাবে বের করব দেখো, আমি আর গুণন করব 9k মাইনাস 273 into 9 2457 equals to 5f মাইনাস 160, যেহেতু আর গুণন করেছি, বা 9k ইকুয়ালস টু 5f মাইনাস 160 প্লাস 2457, বা k ইকুয়ালস টু পুরো মানটা বসায় দিই 5 ইন্টু এফের মান কত ছিল 98.4 মাইনাস 160 প্লাস 2457 ডিভাইডেড বাই 9। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কেলভিন স্কেল কে এর মান। তাহলে 5 ইন্টু 98.4 মাইনাস 160 প্লাস 2457 ডিভাইডেড বাই 9, আমার অ্যান্সার আসতেছে
3009.89 কেলভিন। তাহলে বোঝা গেছে যে এক স্কেল থেকে অন্য স্কেলে আমরা কিভাবে কনভার্ট করব। আশা করি এই টাইপস ম্যাথে আর সমস্যা থাকবে না। এবার অন্য একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দেখব, যেটা হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান হয়, মানে স্কেল পার্ট সমান হয়। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল পার্ট সমান হবে। তো এই জন্য আমাদের যেটা সর্বপ্রথম দেখতে হবে যে ফারেনহাইট এবং সেলসিয়াসের সম্পর্কটা ছিল এমন, C/5 = F-32 / 9। আচ্ছা, যেহেতু আমার পার্ট সমান বলছে, তার মানে দুইটাই হয় ফারেনহাইট ধরে নিতে হবে অথবা দুইটাই সেলসিয়াস ধরে নিতে হবে। ধরেন আমি দুইটাই সেলসিয়াস ধরে নিলাম, তাহলে C/5 = C-32/9। আমি আবারও বলতেছি, যেহেতু দুইটার পার্ট সমান তাই দুইটাকে একই ধরে নিতে হবে। তাহলে 5C - 160 = 9C, বা 4C = -160, বা C = -40। আচ্ছা, তো C = -40 কথাটার মানে কি? মানে -40 ডিগ্রিতে -40 ডিগ্রিতে সেলসিয়াস আর ফারেনহাইট সমান, মানে -40 ডিগ্রিতে যে সেলসিয়াস পার্ট -40 ডিগ্রি ফারেনহাইট পার্ট সেম হবে, দুইটার অবস্থা সেম অবস্থা হবে। এইটা শিওর থাকেন, কোনো না কোনো পরীক্ষায় পাবেন, স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায়। তো এটা আমাদের টাইমে ছিল, বাট এটা সলিউশন দেওয়া ছিল না। আপনাদের টাইমে বইতে এটার সলিউশন দেওয়া আছে। তো এরকম আরও আসতে পারে যে ফারেনহাইট দেওয়া থাকবে, কেলভিনে প্রকাশ করতে বলবে, অথবা সেলসিয়াস দেওয়া থাকবে, ফারেনহাইট প্রকাশ করতে বলবে, অথবা সেলসিয়াস দেওয়া থাকবে, কেলভিনে প্রকাশ করতে বলবে। আশা করি এই টেস্ট ম্যাথে আর সমস্যা হবে না, ওই সূত্র দিয়ে করতে পারবেন। আচ্ছা, এবার আসি যে অধ্যায়ের সবচেয়ে বেশি সমস্যা যেটা নিয়ে, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ কিংবা ক্ষেত্র প্রসারণ সহগ কিংবা আয়তন প্রসারণ সহগ ব্যাপারগুলো কি। আগে বলি প্রসারণ সহগ কি। প্রসারণ কি সেটা যদি আগে বলি, প্রসারণ মানে হচ্ছে কতটুকু বৃদ্ধি পাইলো বা কতটুকু কমলো। আপনি সিম্পলি চিন্তা করেন যে আপনি যদি একটা লোহার তারকে একটু তাপ দেন, সেটা লাল হয়ে যাবে এবং আপনি পিটাইলে সে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আর আপনি না পিটাইলেও, আপনি যদি তারের না টানাটানি করেন, সে তাও তাপ দেওয়ার ফলে একটু হলেও বৃদ্ধি পাবে। এটার একটা সুন্দর উদাহরণ দেয়, আপনারা যদি কখনো পলিথিন বা কলম পোড়ান, দেখবেন সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকে সাইডের দিকে। কেন? সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ বা প্রসারণ। হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণ সহগ না, মূলত এটা হচ্ছে প্রসারণ। তো দৈর্ঘ্য প্রসারণ সহগ কখন বলবো? যদি কোনো বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আচ্ছা, 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যেটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। নর্মালি যে কোনো তাপ দিলে যে কোনো দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, তখন আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ হয়েছে বা দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। বাট যদি আমি ফিক্সড করে বলি যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যেটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাকে বলা হবে দৈর্ঘ্য প্রসারণ সহগ। আচ্ছা, এই যে ধরেন এই বস্তুটার দৈর্ঘ্য ছিল এই যে এখান থেকে এখান পর্যন্ত 1 মিটার, এবং তাপমাত্রা ওই টাইমে ছিল ধরেন T1 তাপমাত্রা। পরবর্তীতে আমি তার তাপমাত্রা চেঞ্জ করে T2 করলাম। ধরেন T2 একটা মান, ধরেন এটা 0 ডিগ্রি ছিল, এটা 100, যে কোনো একটা মান দেওয়া থাকবে যে তাপমাত্রা এত বাড়াইছে বা এত কমাইছে। তখন এটা দৈর্ঘ্য ধরেন L2 হইলো, ওই যে তাপ বাড়াইছি, তাপের ফলে কি তাপমাত্রা বাড়াইছি, ফলে বস্তুটা দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে L2। তো আসলে ডেফিনেটলি বৃদ্ধি কতটুকু পাইছে? L2 তো বৃদ্ধি পায় নাই। L2 হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরবর্তী দৈর্ঘ্য বা নতুন দৈর্ঘ্য। তাহলে আমার কতটুকু বৃদ্ধি পাইলো? বৃদ্ধি পাইলো এই যে L2 - L1। তাহলে এই যে অংশটা পাচ্ছি, এই যে এই অংশটা, এটাই তো আমার মূলত বৃদ্ধি পাইছে। যেহেতু এই অংশটা বৃদ্ধি পাইছে, এটাকে বলা হচ্ছে L2 - L1 বা দৈর্ঘ্য বৃদ্ধি বা ডেল্টা এল। তো ডেল্টা বা ত্রিভুজ চিহ্ন কেন দেওয়া হয়? মূলত ল্যাটিন ওয়ার্ড ডিফারেন্ট, ইংলিশে যেটাকে বলা হয় ডিফারেন্ট বা পরিবর্তন, ল্যাটিনে সেটাকে বলা হচ্ছে ডেল্টা। যেহেতু ল্যাটিনে ডেল্টা বলা হচ্ছে, তাই এটা দৈর্ঘ্য বৃদ্ধি কত বা দৈর্ঘ্য পরিবর্তন কত? L2 - L1 বা ডেল্টা এল। তাহলে আমার দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র কি দাঁড়াচ্ছে? আলফা = L2 - L1, মানে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা পরিবর্তন। তার মানে কি? আলফা = L2 - L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 - T1, বা এটাকে যদি এমনি লিখি যে আলফা = ডেল্টা এল ডিভাইডেড বাই L1 ডেল্টা টি। তো ডেল্টা এলটা কি? ডেল্টা এল হচ্ছে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন ঘটেছে, সেটা অবশ্যই মিটারে, এবং L1 কি? আদি দৈর্ঘ্য।
হ্যাঁ, মানে কতটুকু দৈর্ঘ্য ছিল। এবং ডেল্টা টি কি, তাপমাত্রা পরিবর্তন, যে আদি তাপমাত্রা কত ছিল, শেষ তাপমাত্রা কত হয়েছে, এটা বিয়োগ করলেই হচ্ছে তাপমাত্রার পরিবর্তন পাওয়া যাবে। আলফাটা কি, দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো এখান থেকে আমার কি দরকার বা কেমন ম্যাথ আসবে সেটা আমরা দেখাবো। তো এটার একক হচ্ছে পার কেলভিন, দৈর্ঘ্য প্রসারণ সহগ। চলেন এখান থেকে কেমন ম্যাথ আসে দেখা যাক। আচ্ছা, একটা ম্যাথ দেখি যে 36.89 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি দণ্ডের দৈর্ঘ্য 100 মিটার, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 66.89 ডিগ্রি সেলসিয়াস হয়, এর দৈর্ঘ্য 100.033 মিটার হয়, দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? আচ্ছা, আমি বরাবর যেটা বলি সেটা হচ্ছে আমার কি কি দেওয়া আছে সেটা যদি আমি ফাইন্ড আউট করতে পারি, আমার ম্যাথ 50% হয়ে গেছে। আমার কি কি দেওয়া আছে সেটা যদি আমি দেখি যে T1 মানে কত, আদি তাপমাত্রা, আমি বাংলা লিখলাম না, 36.89 ডিগ্রি সেলসিয়াস। T2 কত, 66.89 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডেল্টা টি কত, ডেল্টা টি হচ্ছে 66.89 মাইনাস 36.89 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে যখন পার্থক্য হবে তখন তাহলে এটা কত হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এটা পার্থক্য তাই এটাকে কেলভিনও লেখা যায়। ধরেন তাপমাত্রা পার্থক্য যখন হয় তখন সেলসিয়াস আর কেলভিনে পার্থক্য সমান হয়, কারণ দুইটারই নিম্ন পার্ট এবং ঊর্ধ্ব পার্টের পার্থক্য হচ্ছে 100 সেলসিয়াসে যেহেতু ছিল নিম্ন পার্ট 0 এবং উচ্চ পার্ট 100, এবং কেলভিনে ছিল 273, উচ্চ পার্ট 373, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করলে বরাবরই 100 পাচ্ছি, তাই এই পার্থক্য সেলসিয়াস এবং কেলভিনে সমান হবে। আবারও বলতেছি, শুধুমাত্র পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াস এবং কেলভিন সমান লেখা যাবে। আচ্ছা, তারপর আমার L1 কত, L1 হচ্ছে 100 মিটার, L2 কত, 100.033 মিটার। তাহলে আমি ডেল্টা এল যদি বের করি বা দৈর্ঘ্যের পার্থক্য কত, তাহলে পাচ্ছি 0.033 মিটার। আচ্ছা, আমাকে কি বলছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে, মানে আমার আলফার ভ্যালু চাইছে। এখন আমরা আলফার সূত্র কি জানি, আমরা এখন আলফার সূত্র জানি ডেল্টা এল ডিভাইডেড বাই L1 ডেল্টা টি। আচ্ছা, ডেল্টা এল কত, 0.033 ডিভাইডেড বাই L1 কত, 100, ইন্টু ডেল্টা টি কত, 30 কেলভিন। ক্যালকুলেশন যদি করি, 0.033 ডিভাইডেড বাই 100 ইন্টু 30, তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে 11 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। তাহলে আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ কত দাঁড়াচ্ছে, 11 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। আবারও বলি যে L1 কি, T1 কি, আদি তাপমাত্রা, T2 কি, শেষ তাপমাত্রা। আমি ডেল্টা টি বা তাপমাত্রা পরিবর্তন কত সেটা বের করলাম। তারপর L1 কি, আদি দৈর্ঘ্য, L2 কি, শেষ দৈর্ঘ্য, ডেল্টা এল কি, তাপমাত্রা দৈর্ঘ্যের পরিবর্তন। তো এগুলো ব্যবহার করে আমি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার মান কত সেটা আমার বের করতে হবে। তো এরকম সবসময় যে আলফা বের করতে হবে তাও না, দেখা যাবে যে আলফার মান বা দৈর্ঘ্য প্রসারণ সহগের মান দেওয়া থাকবে, শেষ দৈর্ঘ্য কত অর্থাৎ L2 কত সেটা চাইতে পারে, অথবা দৈর্ঘ্যের পরিবর্তন মানে L2 মাইনাস L1 মানে সরাসরি ডেল্টা এল কত সেটা চাইতে পারে, অথবা ডেল্টা টি এর মান কত হবে সেটা চাইতে পারে। আমার সূত্রটা মনে রাখলেই হবে এবং কোনটা কি এটার পরিচয় মনে রাখলেই হবে। আশা করি এই জাতীয় অঙ্কে আর সমস্যা হবে না। আচ্ছা, এবার দেখা যাক যে আমরা তো দৈর্ঘ্য প্রসারণ সহগ দেখেছি, এবার ক্ষেত্র প্রসারণ সহগটা কি সেটা একটু দেখি। তো ক্ষেত্র প্রসারণ সহগ ব্যাপারটা হচ্ছে যে 2D বস্তুর ক্ষেত্রে আমরা যখন দৈর্ঘ্য প্রসারণ সহগ দেখেছিলাম তখন হচ্ছে 1D বা 1 ডাইমেনশনাল, যে বস্তু শুধুমাত্র দৈর্ঘ্য থাকে আমরা তাকে নিয়ে কাজ করেছিলাম। তো এখানে 2 ডাইমেনশনাল মানে শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে এমন না, দৈর্ঘ্যের পাশাপাশি প্রস্থ থাকবে। তাহলে 2D বস্তুর যদি দেখায় যে কেমন, দেখেন এখানে একটা দৈর্ঘ্য ছিল এবং একটা প্রস্থ ছিল। তো এই জিনিসটার ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কারণ আমরা কি জানি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো তখন তার তাপমাত্রা ছিল T1, আমি তারপরে কি করলাম, তার তাপমাত্রাটা বাড়াইলাম, তাপমাত্রা বাড়ায় কোথায় নিলাম T2-তে, তখন তার এই যে ক্ষেত্রফলটা বাড়লো এটা হচ্ছে A2। তাহলে কি হচ্ছে, প্রথমত তার আদি ক্ষেত্রফল ছিল A1, আদি তাপমাত্রা ছিল T1,
পরবর্তীতে আমি হচ্ছে তার ক্ষেত্রফল বাড়াইলাম, এট এ টাইম কি হইলো, ক্ষেত্রফল বাড়ানোর ফলে তাপমাত্রা বাড়ানোর ফলে তার ক্ষেত্রফলটা বাড়লো। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলছি? 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাকে বলা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ। তার মানে কি, ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার ফিক্সড এবং এট এ টাইম 1 কেলভিন তাপমাত্রা বাড়াইলে যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে সেটাকে বলছে ক্ষেত্র প্রসারণ সহগ। তো ক্ষেত্র প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগ সংজ্ঞা একই, শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে 1 মিটার হবে এবং বাকি সব ঠিক, ওটাকে বলছি দৈর্ঘ্য প্রসারণ। যেহেতু ক্ষেত্র প্রসারণ সহগ বলছি তাই এটাকে আর আলফা দ্বারা প্রকাশ করছি না, এটাকে প্রকাশ করছি বিটা দ্বারা। তো বিটা ইকুয়ালস টু a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a1 ডেল্টা টি। a2 কি? a2 হচ্ছে সেকেন্ড এরিয়া বা শেষ ক্ষেত্রফল, a1 কি? ফার্স্ট এরিয়া বা আদি ক্ষেত্রফল, এবং ডেল্টা টি মানে কি? টি2 মাইনাস টি1 বা তাপমাত্রার পার্থক্য। তাহলে ফাইনালি এটাকে এভাবে লিখতে পারছি, বিটা ইকুয়ালস টু ডেল্টা এ ডিভাইডেড বাই a1 ডেল্টা টি। এটার এককও পার কেলভিন বা পার ডিগ্রি সেলসিয়াস, কোনো প্রবলেম নাই। তো আশা করি যে বিটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা একটা ম্যাথ করলে বুঝবো। আচ্ছা, আরেকটা কথা, যে কোনো বস্তু ক্ষেত্রফল সরাসরি না দেওয়া থাকতে পারে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকতে পারে, তখন ক্ষেত্রফল বের করে নিতে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদি বর্গাকার বস্তু হয় তাহলে ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, এক বাহুর দৈর্ঘ্য বা একটা দৈর্ঘ্য দেওয়া থাকবে ওইটাকে স্কোয়ার করতে হবে। যদি বৃত্তাকার দেওয়া থাকে সেক্ষেত্রে আমার ব্যাসার্ধ দেওয়া থাকবে বা ব্যাস দেওয়া থাকবে, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে পাই আর স্কোয়ার, ওইটা দিয়ে হচ্ছে ক্ষেত্রফল বের করে নিতে হবে। আসলে যেরকম বস্তু দেওয়া থাকবে তার ক্ষেত্রফল বের করে নিতে হবে, এটাই হচ্ছে কাহিনী। যেমন এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এ ইন্টু বি। যদি বর্গাকার হইতো, এই যে এরকম যদি বর্গাকার, তাহলে কি করতাম? বাহু স্কোয়ার। আর যদি বৃত্তাকার হয় তাহলে যদি আপনার ব্যাস দেওয়া থাকে, আপনার এখান থেকে ব্যাসার্ধ বের করে নিয়ে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এভাবে ক্ষেত্রফল বের করে নিতে হবে যদি ক্ষেত্রফল না দেওয়া থাকে। এবার আসেন যে এখান থেকে কি টাইপস ম্যাথ আসে সেটা একটু দেখা যাক। আচ্ছা, তো আমরা ক্ষেত্র প্রসারণ সহগের ম্যাথ যদি একটু দেখি, 15 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি তামার পাত্রের তাপমাত্রা 32 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আচ্ছা, প্রতিবার যেটা দেখলাম যে তাপমাত্রা বাড়ে, এবার হচ্ছে তাপমাত্রা কমে। আসলে তাপমাত্রা কমতে পারে, বাড়তে পারে, কোনো প্রবলেম নাই। তো কি দেখলাম যে 15 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রস্থ বিশিষ্ট তামার পাত্রের তাপমাত্রা 32 ডিগ্রি থেকে কমে 5 ডিগ্রিতে নেমে আসে, যার ফলে ক্ষেত্রফল 676.35 সেন্টিমিটার স্কোয়ার কমে গেল। তামার পাত্রের ক্ষেত্র প্রসারণ সহগ কত? আসলে এটা যদি একটু অ্যানালাইসিস করি যে আমার কি কি দেওয়া আছে, তাহলে হচ্ছে ম্যাথটা করা সহজ হবে। অ্যানালাইসিস করলে প্রথমে তো দেখি যে আমার দৈর্ঘ্য a ইকুয়ালস টু 15 মিটার, প্রস্থ b ইকুয়ালস টু 5 মিটার, মানে ক্ষেত্রফল a1, আদি ক্ষেত্রফল a1 কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে হচ্ছে 75 মিটার স্কোয়ার। এটা দেওয়া আছে। আসলে তারপরে কি বললো যে তাপমাত্রা 32 ডিগ্রি থেকে কমে 5 ডিগ্রি, মানে ডেল্টা টি সমান সমান 32 মাইনাস 5, মানে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, বা যেটা বলেছিলাম যে পার্থক্যকে 27 কেলভিন সরাসরি লেখা যাবে, ঝামেলা নাই। তারপরে কি? তারপরে আমাকে বললো যে ক্ষেত্রফল এত কমে গেল। আচ্ছা, তার মানে কি এটা কি আমার শেষ ক্ষেত্রফল? জি না, এটা কমে গেছে বা বেড়ে গেছে, এটা কি পরিবর্তন, মানে ডেল্টা এ, মানে ক্ষেত্রফলের পরিবর্তন 676.35 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, আমরা সেন্টিমিটার স্কোয়ারকে কখনোই সেন্টিমিটার স্কোয়ারে রাখবো না, এটাকে মিটার স্কোয়ারে নিব। মিটার স্কোয়ারে কিভাবে নিব? এটাকে 2 বার 100 দ্বারা ভাগ করব, মানে 676.35 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, মানে ডিভাইডেড বাই 100 ইন্টু 100, কথাটা মনে রাখতে হবে। তো আমার ক্যালকুলেশন করলে অ্যান্সার আসতেছে 0.0673635 মিটার স্কোয়ার। তো কীভাবে মিটার স্কোয়ারে নিচ্ছি বুঝা গেছে? এটাকে 2 বার 100 দ্বারা ভাগ করতে হবে, কারণ সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তারপরে আমাকে বলছে কি ক্ষেত্র প্রসারণ সহগ, তার মানে আমার বিটার মানটা চাইছে। এখন আমরা কি জানি? বিটা ইকুয়ালস টু ডেল্টা এ ডিভাইডেড বাই a1 ডেল্টা টি। আমার ডেল্টা এ বা ক্ষেত্রফলের পরিবর্তন কত? 0.067
73635 মিটার স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা A1 কত 75 মিটার স্কোয়ার ইন্টু ডেল্টা টি কত 27 কেলভিন। যদি আমরা টোটাল ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি, 33.4 ইন্টু 10⁻6 পার কেলভিন বা পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ কত বেরোচ্ছে, 33.4 ইন্টু 10⁻6 পার কেলভিন। তো এখানে আপনার বরাবর ক্ষেত্র প্রসারণ সহগ না আছে, শেষ ক্ষেত্রফল কত বা ডেল্টা এ অর্থাৎ ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে বা তাপমাত্রা কত বৃদ্ধি বা হ্রাস অর্থাৎ ডেল্টা টি, এগুলো চাইতে পারে। মানে আপনার সবগুলো মানই দেওয়া থাকবে, শুধু একটা মান আপনার বের করে নিতে হবে এই সূত্র থেকে। আর যেটা বললাম যে ক্ষেত্রফল না দেওয়া থাকলে আমরা সূত্র, ওই যে বিভিন্ন সূত্র থেকে ক্ষেত্রফলগুলো বের করে নিতে হবে। আশা করি এই অঙ্কে আর কারো সমস্যা হওয়ার কথা না, কিংবা সমস্যা হবে না। যদি কোনো সমস্যা পেয়ে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। এইগুলো ক্ষেত্র প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ ও ক্ষেত্র প্রসারণ সহগের পরবর্তীতে এবার আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। আসলে আয়তন প্রসারণ সহগটা কি? আমরা জানি আয়তন কাকে বলে, যেটা 3D বস্তু, মানে যার তিনটা মাত্রা আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এমন বস্তুর সামগ্রিক গুণফলকে বলা হচ্ছে আয়তন। মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাকে বলছি আমরা আয়তন। 3D বস্তু যাকে বলা হয়, ধরেন আমার হাতে একটা অ্যাডাপ্টার আছে, এই যে অ্যাডাপ্টারটা, এটা হচ্ছে 3D বস্তু। কেন? যখন আমরা এই মাত্রায় দেখতে পাচ্ছি এটাকে 2D বলতেছি বা বর্গাকার বলতেছি। কেন? এটার একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, এভাবে যখন তখনও একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, এভাবে যখন তখন একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। বাট এটাকে আমরা যখন এভাবে দেখছি, দেখেন একটা দৈর্ঘ্য একটা প্রস্থ এবং এট এ টাইম একটা উচ্চতা আসতেছে, তাহলে এটা কি 3D বস্তু না? তো এই 3D বস্তুর কি আছে? আয়তন আছে। যখন শুধু একমাত্র দিক থেকে দেখতে পাচ্ছি তখন এটা দৈর্ঘ্য এবং প্রস্থ, বাট যখন দ্বিমাত্রিক ত্রিমাত্রিকভাবে আমি দেখব তখন এটা দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন আছে। তাহলে আয়তন প্রসারণ সহগ কাকে বলা হচ্ছে? 1 মিটার কিউব আয়তনে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে তার যেটুক আয়তন বৃদ্ধি পায় তাকে বলছি আয়তন প্রসারণ সহগ। তো আয়তন প্রসারণ সহগ কি? প্রথমত এটা আয়তন ছিল V1 এবং তাপমাত্রা ছিল T1। আমি তাপমাত্রা T2 করলাম, তারপর তার আয়তন হচ্ছে V2। তো এই যে তার আয়তন বাড়লো কিংবা তাপমাত্রা বাড়াইলাম, এইটার ফলে 1 কেলভিন যদি তাপমাত্রা বাড়ায় তাহলে 1 মিটার কিউবের যে একটা বস্তু তার যেটুক আয়তন বৃদ্ধি পাবে তাকে বলা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। তো এইটাকে আলফাও না বিটাও না, এটাকে বলা হয় গামা। তাহলে গামা দ্বারা প্রকাশ করতেছি। গামার সূত্র কি? V2 - V1 মানে আয়তনে পরিবর্তন ডিভাইডেড বাই V1 ইন্টু T2 - T1 মানে আদি আয়তন ইন্টু তাপমাত্রা। অর্থাৎ গামা ইকুয়ালস টু ডেল্টা ভি ডিভাইডেড বাই V1 ডেল্টা টি। এটার এককও পার কেলভিন। যেহেতু আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগ পড়ে আসছি, তাহলে আয়তন প্রসারণ সহগও বোঝা যায়। তো আয়তনও সেম, যদি না দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া থাকবে, সেখান থেকে আয়তন বের করে নিতে হবে। অথবা বৃত্তাকার বস্তুর আয়তন হচ্ছে পাই আর কিউব। যদি গোলক আকৃতি কোনো বস্তু থাকে তার আয়তন হচ্ছে পাই আর কিউব। এগুলো হচ্ছে আপনাদের ম্যাথে আলোচনা করবে, কোনটা পাই আর কিউব কোনটা কি, এগুলো পরবর্তীতে ম্যাথে দেখবেন। বাট এমনি সাধারণত আয়তাকার বস্তু দেওয়া থাকে যার আয়তন বের করার জন্য শুধুমাত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা গুণ করলেই হয়ে যায়। তো চলেন আমরা দেখে নেই আয়তন প্রসারণ সহগ থেকে কিভাবে ম্যাথ আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি আয়তন প্রসারণ সহগের একটা অঙ্ক। তো যেখানে বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2000 মিলিমিটার কিউব আয়তনের একটি কন্টেইনারকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করায় এর আয়তন 23 মিলিমিটার কিউব বৃদ্ধি পায়। কি বললো? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2000 মিলিমিটার কিউব আয়তনের একটি কন্টেইনারকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করায় এর আয়তন 23 মিলিমিটার কিউব বৃদ্ধি পায়। কন্টেইনারের আয়তন প্রসারণ সহগ কত? তো যাই হোক, আমাদের কি কি দেওয়া আছে একটু দেখি। আমাদের দেওয়া আছে V1 কত? 2000 মিলিমিটার কিউব।
এটাকে আমরা অবশ্যই মিটার কিউবে নিয়ে যাব। মিটার কিউবে নিলে কি আসতেছে, মিটার কিউবে কিভাবে নিব, ডিভাইডেড বাই 1000 ইন্টু 1000 ইন্টু 1000। কেন? কারণ 1000 মিলিমিটারে 1 মিটার, আর যেহেতু এটা মিলিমিটার কিউব তাই 1000 দিয়ে 3 বার ভাগ করতে হবে। তো ভাগ করলে আমার অ্যান্সার আসতেছে 2 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। কেন মিটার কিউবে নিব? কারণ স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালে হচ্ছে এসআই একক যেটা সেটা হচ্ছে অবশ্যই সব মিটার, কোনো মিলিমিটার নাই। তারপরে ডেল্টা টি কত, তাপমাত্রা পরিবর্তন কত, 80 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 55 ডিগ্রি সেলসিয়াস বা 55 কেলভিন। তারপরে আর কি দেওয়া আছে, বৃদ্ধি পায় মানে ডেল্টা ভি, কি বললো, আয়তন 23 মিলিমিটার কিউব বৃদ্ধি পায়, 23 মিলিমিটার কিউব। এটাকে যদি আমি হচ্ছে মিটার কিউবে নিই, কিভাবে, সেম 23 ডিভাইডেড বাই 1000 ইন্টু 1000 ইন্টু 1000। ক্যালকুলেটর করার সময় অবশ্যই ব্র্যাকেটে 3 বার 1000 গুণ করবেন, 23 ডিভাইডেড বাই ব্র্যাকেট দিয়ে 3 বার 1000 গুণ করবেন। আমার অ্যান্সার আসতেছে 23 ডিভাইডেড বাই 1000 ইন্টু 1000, আমার অ্যান্সার আসতেছে 2.3 ইন্টু 10⁻8 মিটার কিউব। আমাকে এবার বলছে কি, গামা মানে আয়তন প্রসারণ সহ গামা বের করতে। তো আমরা গামার কি সূত্র জানি, গামা ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ভি1 ডেল্টা টি। ডেল্টা ভি কত, 2.3 ইন্টু 10⁻8, ভি1 কত 2 ইন্টু 10⁻6, আচ্ছা মিটার কিউব বসাই দিন, ইন্টু 55 কেলভিন, কারণ তাপমাত্রা পরিবর্তন ছিল 55 কেলভিন, ডিভাইডেড বাই অ্যান্সার আসলো 2.09 ইন্টু 10⁻4 পার কেলভিন। তাহলে সেম এখানে আপনার যে সবসময় ক্ষেত্র আয়তন প্রসারণ সহগ চাবে এমন না, কখনো কখনো শেষ আয়তন, কখনো কখনো আয়তনের পরিবর্তন কিংবা তাপমাত্রা কী রূপ পরিবর্তন করতে হবে, মানে সব মান দেওয়া থাকবে, আপনার খেয়াল করতে হবে কোন মানটা দেওয়া নাই, আপনার সেটা ফাইন্ড আউট করতে হবে। আর যদি আপনার বরাবর আয়তন না দিয়ে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বলে, তাহলে আপনার আদি আয়তন বের করতে হবে কিভাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আশা করি আজকের ক্লাসে আপনারা কঠিন পদার্থের প্রসারণ সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। নেক্সট দিন আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো, মানে চ্যাপ্টার 6-এর লেকচার 2-তে যেটা আসতেছে, সেটা হচ্ছে যে তরলের প্রসারণ, বায়বীয় পদার্থ গ্যাসীয় পদার্থের প্রসারণ এবং ক্যালোরিমিতির মূলনীতি। এই 3টা টপিক হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের, এবং 3টা টপিকই খুবই ইম্পর্টেন্ট, তাই নেক্সট ক্লাসের জন্য ওয়েট করতে হবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।